অনাদিবাবুর ভরা সুখের সংসার থেকে যখন তার স্ত্রী বন্দনা হঠাৎ ম্যাসিড স্ট্রোকে মারা গেল, তখন বড় মেয়ের জয়ার বয়স 7 বছর আর ছোট মেয়ে রানুর বয়স 3। মাত্র 10 দিনের ধামাকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল অনাদিবাবুর ছবির মতো সাজানো সংসারটা। ব্যাংকের সহকর্মী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা তাকে বারবার জোর করতে লাগলো দ্বিতীয়বার বিয়ের জন্য। সবচেয়ে বেশি জোর করলো তার পিঠোপিঠি নিঃসন্তান বিধবা বোন বিন্দু। সে বলল, দাদা, তুই তো জানিস আমার শ্বশুরবাড়ি যৌথ পরিবার। আমাকে না হলে তাদের 2 দিন চলে না। আমি না হয় 6 মাস ওদের বলে কয়ে এখানে থাকতে পারি। এর মধ্যে তুই বিয়েটা কর। রানুটা যে এখনো বড্ড ছোট। অনাদিবাবু বললেন, বিয়ে করলে কি সব সমস্যার সমাধান হয় রে? যে আসবে সে মেয়ে দুটোকে অবহেলা করবে না, এটা কি আগে থেকে বলা যায়? তোর তো কোনো পিছুটান নেই। অত বড় সংসারে তোকে হাড়ভাঙ্গা খাটনি খাটতে হয়। তোর বৌদি বেঁচে থাকতে কবেই তো তোকে আমার কাছে আনতে চেয়েছিলাম। বিন্দু বলল, দাদা, একবার ওখান থেকে চলে এলে ওরা সব কিছু থেকে আমাকে বঞ্চিত করবে। আমাকে তো ভবিষ্যতের জন্য ভাবতে হবে। তোকে ভবিষ্যতের জন্য ভাবতে হবে না। দেশে আইন আদালত আছে, ওটা আমি দেখব। আমার উপর তোর ভরসা নেই? আমার যা আছে তাই দিয়ে আমি তোর ভবিষ্যৎ সুরক্ষার ব্যবস্থা করে দেব। ভবিষ্যতে তোকে কারো মুখোমুখি হয়ে থাকতে হবে না। তুই থাকলে মেয়ে দুটোর অন্তত মায়ের অভাব হবে না, আর আমিও বিয়ের হাঙ্গামা থেকে মুক্তি পাবো। রানু প্রথম প্রথম মাকে খুঁজে বেরোতো, কান্নাকাটি করতো। পিসিকে একেবারেই সহ্য করতে পারতো না। বিন্দু যত বলতো, এই তো শোনা, আমি তো আছি, রানু ঘাড় বেঁকিয়ে বলতো, তুমি বিচ্ছিরি পচা। তুমি মায়ের মতো সিঁদুর পরো না, কপালে লাল টিপ পরো না। আমি তোমার কাছে ঘুমাবো না, খাবো না। তুমি আমার মাকে এনে দাও। তুমি একদম আমার সঙ্গে ঘুমাবে না। আমি আমার দিদিভাইয়ের কাছে ঘুমাবো, দিদিভাইয়ের কাছে খাবো। পিসিমণি বলল, ঠিক আছে সোনা, তাহলে তুই বাবার সঙ্গে বাবার খাটে থাকবি। রানু বলল, বাবার পাশে তো এখন মা নেই। মা যখন ফিরে আসবে তখন আমরা 3 জনে মিলে একসঙ্গে থাকবো। জয়ার মায়ের মৃত্যুর পর কয়েকদিনের মধ্যে যেন অনেকটা সাবালিকা হয়ে গেল। মাত্র 7 বছর বয়সে 4 বছর ছোট বোনের কাছে মা, বন্ধু, দিদির ভূমিকা নিয়ে বলতো, রানু সোনা বোন আমার, বাবা তো বলছে মা অনেক দূরে চলে গেছে, সময় হলে ঠিক ফিরে আসবে। আর পিসিকে অমন করে বলতে নেই। মা ফিরে না আসা পর্যন্ত পিসিই তো এখানে থাকবে, আমাদের ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে। বাবা আরও বলেছে, তুই যেমন আমার বোন ঠিক তেমনই পিসিও তো বাবার বোন। পিসিমণিকে এমন করলে বললে বাবা কষ্ট পাবে না? রানু কি বুঝলো কে জানে। সে বলল, আমি আর পিসিকে পচা বিশ্রী বলবো না। কিন্তু রাহুলদা কেন এখনো আসছে না? সেও কি অনেক দূরে বেড়াতে গেছে? জয়া বলল, রাহুলদা তো স্কুলে গেছে, বিকেলবেলায় আসবে। আমাকেও তো কাল থেকে স্কুল যেতে হবে। বিকেলবেলা আমরা 3 জনে খেলা করব। রানু বলল, ঠিক আছে, কিন্তু আমি তোর কাছে ঘুমাবো। তুই আমাকে মায়ের মতো গল্প বলে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে দিবি তো দিদিভাই। জয়া বলল, আমি তোকে আমার স্কুলের গল্প বলবো, আর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কেমন? সংসার ছন্দে চলতে লাগলো। রানুর সঙ্গে পিসিমণি বেশ ভাব হয়ে গেল। রানু এখন পিসিমণির সাথে হাতে খেতে, স্নান করতে একটু আপত্তি করে না। শুধু রাতে দিদিভাই না হলে তার চলে না। জয়া আর রানু বিন্দুর আদরের যত্নে আস্তে আস্তে বড় হতে লাগলো। শুধু রানু দিন দিন তার দিদিভাইকে মায়ের মতো আঁকড়ে থাকতো। অনাদিবাবু জীবনে বন্ধনার অভাব ও শূন্যতা ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হতে লাগলো। শুধু কোনো নির্দিষ্ট বৃষ্টির রাতে বা চৈত্রের নিঘাত দুপুরে কিংবা বন্দনা সাজানো ঠাকুর সিংহাসনটা দেখলে বন্দনার জন্য বুকটা হু হু করে উঠত। সবাই থেকেও শুধু বন্ধনার অভাবে কেমন বুকের ভিতর একটা শূন্যতা অনুভব করত। অনাদিবাবুর বাল্যবন্ধু ভাস্কর মিত্র একই আবাসনে দুটো আলাদা ব্লকে প্রায় একই সঙ্গে দুটো বড় ফ্ল্যাটে বুক করেছিল। ভাস্করের ফ্ল্যাটটা 8 তলা, অনাদিবাবুর ফ্ল্যাটটা 4 তলার। দুটো পরিবার খুব ভালো বন্ধুত্ব হওয়ায় আসা যাওয়া ছিল। ভাস্করের স্ত্রী তন্দ্রার সঙ্গে বন্দনার খুব সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল। বন্দনার আকস্মিক মৃত্যুর সময় ওরা বুক দিয়ে আগলে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। বন্দনা মারা যাওয়ায় তখন ওদের একমাত্র ছেলে রাহুলের বয়স 10 বছর। এই আবাসনের নিচে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা পার্ক ছিল। বিকেলে জয়া, রানু, রাহুলের সঙ্গে আরও বাচ্চারা আসতো, সঙ্গে তাদের মারা আসতো। তারা ছড়িয়ে ছিটিয়ে গল্প করতো, মাঝে মাঝে আপন আপন বাচ্চাদের দিকে নজর রাখতো। এখন জয়া আর রানু তাদের পিসিমণির সঙ্গে পার্কে আসে। একদিন পার্কে একটা ছেলে রানুকে বলল, এই রানু, তোর মা তো মরে গেছে, তোর মার জন্য মন খারাপ করে না? রানু বলল, মরে যাওয়া কাকে বলে রে? ছেলেটা বলল, মানে তোর মা আর বেঁচে নেই, সে আর কোনোদিন ফিরে আসবে না। রানু কাঁদতে কাঁদতে এসে রাহুলকে জড়িয়ে ধরে বলল, রাহুলদা, ওই ছেলেটা কেন বললো আমার মা মরে গেছে, কোনোদিন ফিরে আসবে না? রাহুল বলল, তুই কি বোকা রে?
ও বলল, আর তুই বিশ্বাস করলি? আন্টি তো স্টার হয়ে গেছে। স্টারকে প্রতিদিন সন্ধ্যাবেলা আকাশে দেখা যায়। আমার মা বলে আমাদের খুব প্রিয়জন যারা চলে যায় তারা কখনো কেউ মরে যায় না। তারা সবাই স্টার হয়ে আকাশে থাকে। তুই বড় স্টার হয়ে যাওয়ার মানে ঠিক বুঝতে পারবি। এইভাবে দেখতে দেখতে জয়া আর রাহুলের শৈশব কৈশোর পার করে উঠল বড়। রানু তখন ফুটফুটে এক কিশোরী। জয়া আর রাহুলের প্রগাঢ় বন্ধুত্ব আস্তে আস্তে নিরচ্চরিত ভালোবাসায় পরিণত হলো। রানু বড় হয়ে স্টার হয়ে যাওয়ার মানেটা বুঝেছে। তার 4 বছরের বড় দিদিভাই এখন তার কাছে বন্ধু, দিদি আর অনেকটা মায়ের মতো। তার যা কিছু আবদার বায়না বাবার কাছে করে না, সবটাই দিদিভাই সামলায়। জয়া অনেক সময় বোনের অন্যায় আবদার ও হাসিমুখে মেনে নেয়। অনাদিবাবু জয়াকে প্রায় বলেন, মা জয়া, বোনকে ভালোবাসার সঙ্গে সঙ্গে একটু শাসনও করিস। ও দিন দিন কেমন জেদি হয়ে যাচ্ছে। জয়া বলল, বাবাও এখন অনেক ছোট, একটু বড় হলে সব ঠিক হয়ে যাবে। ও আমাকে কিছু চাইলে আমি না বলতে পারি না। আর সে টাকা হোক তো তুমিই দাও, সবই বুঝলাম। কিন্তু ওর তো একটা ফোন ছিল, তা সত্ত্বেও আবার একটা বড় স্মার্টফোনের কি খুব দরকার ছিল? এগুলো তো অপচয়। বাবা, ফোনটা অনেক পুরনো মডেলের বলে ও পাল্টাবে বলে আবদার করেছিল। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম। কিন্তু রানু রাগ করে কেঁদে কেটে বলেছিল, ঠিক আছে, আর কখনো তোর কাছে কিছু চাইবো না। বাবাও কত ছোট বয়সে মাকে হারিয়েছে, মায়ের ভালোবাসা কিছু পায়নি। সেই জন্য ও আমার কাছে মায়ের মতো আবদার করে। অনাদিবাবু বললেন, তুই বুঝি অনেক বড় হয়ে বয়সে মাকে হারিয়েছিস? তুই কবে থেকে এত বড় হয়ে গেলি রে মা? বোনকে এত প্রশ্রয় দিস রে মা। এতে ওর ভবিষ্যতে মন্দ ছাড়া ভালো কিছু হবে না। জয়া রানু দুজনে রাহুলকে তুই করে ডাকতো। শুধু রানু রাহুলকে রাহুলদা বলে ডাকতো। জয়া একটু উঁচু ক্লাসে উঠতে ওদের গল্প আড্ডার মধ্যে রানুকে নিচে চাইতো না। রানু প্রায় দিন পিসিমণি আর বাবার কাছে ঠোঁট ফুলিয়ে অভিযোগ করত তার সঙ্গে দিভাই আর রাহুলদা খেলছে না বলে। আগে কখনো বাবা পিসিমণিকে নিয়ে তারা চারজন লুডো খেলতো, কখনো ক্যারাম। অনাদিদেবর মেয়ের অভিযোগ শুনে বলল, আচ্ছা, আমি ওদের খুব বকে দেবো। আয়, তুই আমি মিলে বরং সাপ লুডো খেলি। রানু জেদি মেয়ের মতো বলতো, না, আমি তোমার সঙ্গে খেলবো না। রাহুল দার দিদিভাইকে ডাকো। জয়া আর রাহুল ঘর থেকে বেরিয়ে এসে বলল, তুই তো হেরে গেলে পা ছড়িয়ে কাঁদতে বসবি, সেই জন্য তো খেলি না। আগে তুই প্রমিস কর হেরে গেলে কাঁদবি না। রানু বলল, ঠিক আছে, কাঁদবো না, কিন্তু জিতলে তোরা আর বাবা আমাকে গিফট দিবি। কেটে গেল আরও কয়েকটা বছর। রাহুল ইংরেজিতে মাস্টার্স কমপ্লিট করে 2 বছরের মধ্যে কলেজের অধ্যাপনার চাকরি পেল। জয়া বাংলায় এমএ পাশ করার পর রাহুল বলল, কংগ্রাচুলেশন জয়া, তুই তো ফাটাফাটি রেজাল্ট করেছিস। এবার কি করবি? জয়াল বাবু বলল, বিএডটা করবো ভাবছি। কেন, কলেজ সার্ভিস কমিশনে বসবি না? বিএড করে বসবো। স্কুলের চাকরিটা আমার টার্গেট। রাহুল বলল, আগে বিএড করবি, তারপরে কলেজের চাকরির চেষ্টা করবি? যত সব করতে করতে তুই তো বুড়ি হয়ে যাবি। তাহলে বিয়েটা করবি কবে? জয়া রেগে বলল, বুড়ি হলে বুড়ো বরে বিয়ে করব, তাতে তোর সমস্যা কোথায়? না, আমার আবার কি সমস্যা? আসলে বাবা মা আমার বিয়ের জন্য খুব উঠে পড়ে লেগেছে। জয়া বলল, বেশ তো, বিয়ে কর। এটা তো ধানাই পানাই করে বলার কি আছে? বারে, আমার বিয়ের কথা শুনে তুই এত রেগে যাচ্ছিস কেন? সত্যি বলছি জয়া, রাগলে তোকে খুব সুন্দর লাগে। আগে কেন যে লক্ষ্য করিনি নে জানিস? তো আজ তোকে তুমি করে বলতে বড্ড ইচ্ছে করছে। ও, শুধু তুমি করে বলতে ইচ্ছে করেছে, আর কিছু বলার নেই? বলার তো অনেক কিছু ছিল, কিন্তু তুই এমন পেতনির মতো মুখ করে আছিস। জয়া বলল, আমি তো পেতনির মতোই দেখতে, সেটা এতদিন তোর বুঝতে লাগলো? রাহুল বলল, আচ্ছা, জয়া প্রেমিকাকে কীভাবে প্রপোজ করতে হয় রে? জয়া বলল, বেশ বেশ, তাহলে প্রেমিকাও জোটানো হয়েছে? তাহলে তোকে তো অভিনন্দন জানিয়ে বলতে হয়, তোর প্রেম দীর্ঘজীবী হোক। আসলে প্রেম তো অলরেডি দীর্ঘজীবী হয়েছে। তুই বরং উইশ কর আমৃত্যুর যেন প্রেমটা এরকমই থাকে। জয়, আচ্ছা, তুই যে এত বোকা, আগে কখনো জানতাম না। আমি তোকে ভালোবাসি, এটা কি মুখে বলতে হবে? নাকি তোর পদতলে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ গোলাপ দিয়ে প্রথা মাফিক প্রমিস করতে হবে? জয় বলে, আহা, আমি কি হাত গুনতে জানি? তোর মনের কথা আমি কি করে বুঝবো? কেন, মুখ দেখে বুঝতে পারিস না? আমি তো সেই কবে থেকে তোর দুটো আয়তনয়নে চাউনির মুগ্ধতা দেখেই বুঝেছিলাম। আচ্ছা দয়া, তুই চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে করবি না বলে কি ধনুক ভাঙা পণ করেছিস? আমার অবশ্য এখন বিয়ে করতে কোনো আপত্তি নেই। তুই আজ বলে আমি কালই বিয়ে করতে রাজি হব। জয়া বলল, এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানিস? জানি তো, তোর খুব আনন্দ হচ্ছে। আর নিজেকে তোর আজ সত্যি বোকা বলে মনে হচ্ছে। ঠিক বলছি না? আমি তো জানি আমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য তুই অপেক্ষা করছিলি। জয়া বলল, আমার কি মনে হচ্ছে সত্যি বলবো? মনে হচ্ছে একটা ঘুষি মেরে তোর নাকটা ফাটিয়ে দেই। রাহুল বলল, সেটা হলে মন্দ হয় না। তাহলে আমি তোকে বরং জড়িয়ে ধরি, তোর তাহলে সুবিধা হবে ঘুষিটা মারতে। জয়া বলল, বাজে কথা রাখ। আচ্ছা, তোর বাবা মা জানেন? অবশ্যই জানেন। আমি অনেকবার বাবা মার আলোচনার আড়াল থেকে শুনেছি।
আবার বাবা আর পিসি এটাও আশা করেছেন। কিন্তু রাহুল, অন্তত ২ বছর আমি চাকরির চেষ্টা করতে চাই। তাহলে আমি বলছি, তুই স্কুলের জন্য চেষ্টা না করে কলেজের জন্য কর। জয় বলল, বেশ, তোর কথা না হয় শুনবো। কিন্তু আমি তো তোর মতো অত ভালো ছাত্রী নই যে ১ম বারেই কৃতকার্য হব। একেবারে না হয় ২ বার কিংবা ৩ বার বসবি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুই কলেজে চাকরি পাবি। আর একটা কথা, আজ থেকে আমরা পরস্পর তুমি করে ডাকবো। জয়া বলল, বাজে বকিস না। আবেগ হঠাৎ করে একেবারে উতলে উঠল। তুমি তুমি করলে ডাকলে রানু কি ভাববে? তাছাড়া বাবা পিসির সামনে তুমি করে ডাকা যে ভারী লজ্জার ব্যাপার। আমরা বরং বিয়ের পর তুমি করে ডাকবো। রাহুল বলল, সে হয় না। কিন্তু সেই ক্লাস 9 থেকে রানুকে তুই জোর করে আমার কাছে পড়তে পাঠিয়েছিস। একদম ঠিক কাজ করিনি। কোন সময়টা তোকে একলা পাবো বলতে পারিস? গোটা সন্ধ্যা রানু আমাকে আটকে রাখে। এখন তো তাকে কাটানোর কোনো উপায় নেই। সে তো এখন ইংরেজি অনার্স নিয়ে পড়ছে। দেখ না জয়া, ওকে অন্য টিউটর দিতে পারিস কি না? জয়া বল, আহা, অমন করে বলিস না। রানু তোর কাছে পড়ে মাধ্যমিক আর হাই সেকেন্ডারিতে দুর্দান্ত রেজাল্ট করেছিল। তাছাড়া ও তোর কাছে পড়তে ভালোবাসে। এত ভাবছিস কেন? রোববারটা তো আছে। সে তো এখন নতুন বায়না ধরছে, রোববারেও সে নাকি পড়বে। জয়া বলল, সে আমি বোনকে বুঝিয়ে বলে দিব। ও তারপর কোথাও একটু বেরোতে গেলে বা সিনেমায় গেলে রানুকেও ল্যাংবোটের মতো নিয়ে যেতে হবে তো? জয়া বলল, তুই এত ভারী হিংসুটে। গেলে কি হয়েছে? তুই কি সিনেমা হলে বসে প্রেম করবি নাকি? রাহুল বলল, তুই ছোট থেকে রানুকে আদর দিয়ে ওকে কিন্তু জেদি করে তুলছিস। পরে কিন্তু তোকেই ফলটা ভুগতে হবে। জয়া বলল, ও একটু জেদি, ও অবুঝ। আর ছেলে মানুষই ঠিক, কিন্তু অভদ্র নাই। তুইও কি কম আদর করিস দিস? বাবা পিসি সবাই ওকে যত্নে মুড়ে রাখে। আসলে খুব ছোট বয়সে আমরা মাকে হারিয়েছি। রানু তো তখন দুধের শিশু। তাই ওকে আমরা সবাই পাখির ডানার মতো আগলে রাখি। রাহুল বলল, সব বুঝলাম। আরও বুঝলাম, আমাকে এখন কলেজে চ্যাংড়া ছেলের মতো কলেজ কামাই করে তোর সঙ্গে প্রেম করতে হবে। ভাগ্যিস আজ আমার অফ ডে ছিল। আর তোর একটা কলেজে এসে একটা বই কেনার কথা ছিল। যাকগে, আজ যখন সুযোগ একটা এসেই গেল, তখন চল একটা সিনেমা দেখে বাড়ি ফিরবো। জয় বলল, না রে, আজ হবে না। পিসিমণির শরীরটা আজ ভালো নেই। বাড়ি ফিরে আমাকে রান্না করতে হবে। আজ বরং রাস্তার দোকানে ভাঁড়ের চা খেয়ে ফিরে যাই। দেখতে দেখতে রানুর বিয়ে ফাইনাল পরীক্ষা শেষ হলো। জয়া কলেজ সার্ভিস কমিশনে রিটেন পরীক্ষা সসম্মানে উত্তীর্ণ হলো। অনাদিবাবু বললেন, আমার একটা স্বপ্ন পূরণ হতে চলছে। এরপর আমার রানুমার রেজাল্ট বেরোবে। সেও লেখাপড়া শেষ করে একদিন নিজের পায়ে দাঁড়ালে আমার আর কোনো চাওয়া নেই। বিন্দু কন্যাসম বড় ভাইজির জন্য মন্দিরে পুজো দিয়ে এলো। দিদিভাইয়ের সাফল্যে রানুও খুব খুশি। এদিকে অনাদিবাবু জয়াকে ডেকে বললেন, মা, তোর চাকরিটা অনেকটা ঠিক হয়ে গেছে। এইবার রাহুলের সঙ্গে তোর বিয়ের কথাটা তো ভাস্করকে বলতে হবে। জয় বলল, বাবা, এখনও তো ইন্টারভিউ বাকি আছে। ওখানেই তো আটকে যেতে পারি। অনাদিবাবু বললেন, আহা, আগে একবার কথাটা তো পেরে রাখা দরকার। রাহুল যে তোকে পছন্দ করে সেটা তো জানি। কিরে মা, ঠিক বলছি তো? জয়া বলল, বাবা, আমার ইচ্ছে ছিল চাকরি পাওয়ার পর বিয়ের কথা ভাবার। বেশ তো, ওদের কাছে আগে বিয়ের কথা বলি। তুই তো বিয়ের পর চাকরি করতে পারিস। ভাস্কর আমার ছোটবেলার বন্ধু। তোরাও ছোট থেকে ওদের চিনিস। একই আবাসনে তোরা থাকিস। এটা কি আমার কম ভাগ্যের জায়গা? জয়া বলল, বেশ, তুমি যা ভালো বোঝো। প্রতিদিনের মতো রানু ঘুমিয়ে পড়ল। জয়া নেট খুলে রাহুলকে লিখল, আছিস? রাহুল লিখল, চাতকের পাখির মতো বসে আছি। একসঙ্গে মুখোমুখি বসে গল্প করার যখন মহারানীর সময় নেই, তখন অগত্যা এখানে। জয়া, তোকে একটা অনুরোধ করব। এত ভনিতা করছিস কেন? রাহুল বলল, এবার আমাদের সম্পর্কের কথাটা রানুকে বল। ও যথেষ্ট বড় হয়েছে। সত্যি বলছে, ওর হাবভাব আমার একদম ভালো লাগছে না। জয়া বলল, এবার বলবো ভাবছি। যাকগে, তোকে একটা খবর দেওয়ার আছে। কী খবর? কাল সন্ধ্যায় কি সিনেমায় নাকি নাটক দেখতে যাবি, নাকি লং ড্রাইভে যাবি? জয়া লিখল, না মশাই, আমি অন্য খবর দেব। তুই তো একটা বিয়ে পাগলা বুড়ো। এটা শুনলে তুই খুব খুশি হবি। তুই বলেছিলি না, আমি আজ বললে তুই কাল বিয়ে করবি। সামনের রোববার বাবা কাকু কাকিমা মানে তোর বাবা মার সঙ্গে বিয়ের কথা বলতে যাবে। বাবা আমার বিয়ের জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছে। রাহুল লিখল, তো রীতিমতো সুখবর। এই জয়া, একটা ফোন করবো প্লিজ? খবরদার না, রানু জেগে যাবে। তাহলে কাল একবার দেখা করবি? তোর কলেজ নেই? গুলি মারো কলেজকে। আমি কাল কলেজে যাবই না। জয়া লিখলে, একদম পাগলামি করবি না। রানু এখন কলেজে নেই। ওকে রেখে আমি যাব কি করে? রানু তো এখন ঘুমিয়ে কাদা। একবার ফোন করলে কি হবে? বলছি তো, ফোন করবি না। ও হঠাৎ জেগে গেলে লজ্জায় পড়ে যাব। আর ফোনে তোর নতুন করে কি বলার আছে? বাই দ্য ওয়ে, এবার আমি ঘুমাবো। জয়া বালিশে মাথা দিয়ে গিয়ে দেখলো রানুর শরীরটা কেমন ফুলে ফুলে ওঠানামা করছে। রানুকে ধাক্কা দিয়ে তুলতে বুঝলো, এতক্ষণ কাঁদছিলি? জয়া বলল, এই রানু, কি হয়েছে? তুই না ঘুমিয়ে এমন কাঁদছিস কেন? রানু জয়াকে জড়িয়ে ধরে বলল, দিদিভাই, আমি মরে যাব। কি মুশকিল? তুই হঠাৎ মরতে যাবি কেন? তোর কি পরীক্ষা ভালো হয়নি?
পরীক্ষা ভালো হয়েছে, তোকে অনেক দিন ধরে একটা কথা বলতে চেয়েও বলতে পারিনি। কি কথা বলবি? তোর জন্য এমন করে কাঁদছিস কেন? তুই কি কোনো সম্পর্কে জড়িয়েছিস? সে কি তোকে বিট্রে করেছে? রানু বলল, দিদিভাই আমি রাহুল দাদাকে খুব ভালোবাসি, ওকে না পেলে আমি বাঁচব না। জয় স্তম্ভিত হয়ে বলল, রাহুলকে ভালোবাসিস? এসব বলছিস তুই? রাহুল জানে তোর ভালোবাসার কথা? কখনো রাহুলকে বলেছিস? না কেঁদে পরিষ্কার করে সবটা বল। রানু চোখ মুছে বলল, হ্যাঁ 2বার বলেছিলাম। একবার মাধ্যমিকের পর বলেছিলাম। আচ্ছা রাহুলদার, তুই আমাকে ভালোবাসিস? রাহুলদা হেসে বলেছিল, বাসি তো তোকে। আমি সব্বাইকে ভালোবাসি, বাবা মা কাকু পিসিমণি, এদের সবাইকে। আমি অন্য ভালোবাসার কথা বলছি। রাহুলদা বলছিল, তুই একটা পাকা বুড়ি, এরকম পাকা পাকা কথা বলতে নেই। এখন তোর মন দিয়ে লেখাপড়া করার বয়স, অন্য ভালোবাসার মানে বোঝা তোর বয়স হয়নি। আর একবার হাই সেকেন্ডারি পরীক্ষার সময় বলেছিলাম, রাহুলদা আমি এখন বড় হয়ে গেছি, তখনও আমি ভালোবাসার মানে বুঝতাম, এখন বুঝি। শুনে রাহুলদা এক ধমক দিয়ে বলেছিল, আবার পাকা পাকা কথা? এরপর আর কখনো যদি এসব শুনি তাহলে মেরে তোকে সিধে করে দিব। তারপর থেকে ভয়ে আর বলিনি। কিন্তু বিশ্বাস কর দি ভাই, রাহুলদাকে আমি খুব ভালোবাসি। জয়া বলল, তুই এমএ পড়বি না? রানু বলল, প্লিজ দিদিভাই তুই আমার হয়ে রাহুলদাকে বল। আমি জানি রাহুলদা তোর খুব ভালো বন্ধু, ও ঠিক তোর কথা শুনবে। আমি বিয়ের পর না হয় এমএ পড়ব। জয়া জোর এক ধাক্কা খেয়ে কোনো রকম নিজেকে সামলে নিও। বেশ এখন ঘুমা। তুই বলবি তো? বলবো। সেই রাতটা জয়ার বিনিদ্রিত কাটল। একে শুনল সে, কবে থেকে রানু এতটা বড় হয়ে গেল? রানুকে এখনো ছোট ভেবে জয়াকে ভুল করলো? তবে কি রাহুল ঠিক ছিল? কথা সে রাহুলকে কি করে বলবে? 2টো দিন জয়ার সাথে ভাবতে ভাবতে কেটে গেল। 2দিন পর বাবার কাছে গেল। অনাদিবাবু মেয়েকে দেখে বললেন, তোকে দেখে বিধ্বস্ত দেখাচ্ছে কেন মা? বিয়ে হয়ে যাবে বলে কি মন খারাপ? জয়া বলল, বাবা তুমি এই রবিবার রাহুলের বাবা মার কাছে যেও না, এখন কিছু জানতে চেও না, আমি পরে তোমাকে সবটা বলবো। হঠাৎ কি হলো রে? রাহুলের সঙ্গে কি ঝগড়াঝাটি করছিস? বললাম তো বাবা পরে তোমাকে বলবো। পরদিন জয়া রাহুলকে ফোন করে বলল, তোর কি আজ অফ ডে? রাহুল বলল, হ্যাঁ কেন রে? আজ বিকেলে আমাদের পরিচিত রেস্টুরেন্টে যাব, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। রাহুল বলল, আজ কোন দিকে সূর্য উঠলো রে, তুই কথা বলছিস? আমি ঠিক শুনছি তো? বললাম তো জরুরি দরকার আছে। জয়া এত গম্ভীর হয়ে কথা বলছিল কেন? তোর চাকরি পাওয়ার পর না হয় বিয়ে হবে, কাকুকে আমি নিজে বুঝিয়ে বলবো। জয়া বলল, কাল দেখা হচ্ছে। পরদিন নির্দিষ্ট সময় ওরা এলো। জয়া বলল, আজ আমি তোকে খাওয়াবো, কি খাবি তো? জো হুকুম মহারানী। তাহলে মোগলাই পরাঠা আর মাটন কষা হোক, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। চাটা সেদিনের মতো মাটির ভাঁড়ে খাবো। কিন্তু তোর জরুরি দরকারটা কি বললি না তো? এত ব্যস্ত হচ্ছিস কেন? বলবো বলেই তো এসেছি, আগে খাওয়া দাওয়া শেষ কর। রাহুল কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে বলল, এবার বলবি তো? আমার খুব টেনশন হচ্ছে জয়া। জয়া বলল, আগে তোকে প্রমিস করতে হবে আমি যা বলবো সেটা তুই করবি, সাধ্যের মধ্যে হলেও অবশ্যই করব। জয়া বলল, রাহুল রানু তোকে খুব ভালোবাসে, তুই ওকে বিয়ে কর। আমি বলছি ওকে বিয়ে করলে তুই সুখী হবি। রাহুল বলল, এসবের মানে কি জয়া? ও বুঝেছি, তাই তুই বলি দেওয়ার আগে আমার মতো ছাগলটাকে পেট ভরে খাইয়ে দিলি? তুই কি ভেবেছিলি আমি তোর হাতের পুতুল? আমি তোকে ভালোবাসি জয়া, তোর খামখেয়ালি বোনের জন্য তুই মহান শাস্তি পারিস, আমি নই। আমি অনেক আগেই বলেছিলাম রানুকে একটু কন্ট্রোলে রাখ, এর ফল তোকে ভুগতে হবে। ওর গায়ে পড়া ভাবকে আমি ছেলে মানুষই ভেবেছিলাম। তুই একটা স্পষ্ট কথা শুনে রাখ জয়া, আমি কিছুতেই রানুকে বিয়ে করব না। তার জন্য যদি আমার ভালোবাসা অস্বীকার করিস তবুও ওকে বিয়ে করব না। আচ্ছা জয়া, রানু কি জানে আমরা দুজন দুজনকে ভালোবাসি? না জানে না। বেশ, আমি আজ ফোন করে সেটা জানিয়ে দেব। এর আগেও ও ছেলে মানুষই করেছে, পরে ভুলে গেছে। আমার বিশ্বাস এবারও সেটাই হবে। জয়া বলল, এই উপকারটা দয়া করে তোকে করতে হবে না। ওঠার আগেও আবারও বলছি, রানু ছেলে মানুষই করছে না, ব্যাপারটা একবার ভেবে দেখিস। স্বীকার করছি রানুকে ছেলে মানুষই ভাবাটা আমার ভুল ছিল। জয় বাড়ি ফিরে সবটা বাবাকে বলল। অনাদিবাবু বললেন, তুই ভাবিস না মা, ও পাশ করে এমএ ভর্তি হলে নতুন নতুন বন্ধু পেয়ে এসব ছেলে মানুষই ভুলে যাবে। জয়া বলল, বাবা কাল রাতে রানু খুব কান্নাকাটি করছিল, আমি সবটা রাহুলকে বলবো বলে কোনো রকম ওকে শান্ত করছি। ও তো আমাকে এবার জিজ্ঞাসা করবে, তুই কি রাহুলকে এই কথা বলেছিস? হ্যাঁ বাবা। অনাদেবাবু বললেন, খুব ভুল করেছিস মা, তোর জীবন নিয়ে রানুকে এই ছেলে খেলা আমি কিছুতেই করতে দিব না। শোন, তুই রানুকে বল রাহুল অন্য কাউকে ভালোবাসে, কাকে ভালোবাসে বলার দরকার নেই। আমার মনে হয় এটা বললে রানু ঠিক হয়ে যাবে। আমি ভাস্করকে আপাতত কোনো একটা অজুহাত দিয়ে রোববার ওদের বাড়ি যাওয়াটা ক্যান্সেল করব। ওরা সেদিন আমাদের 4জনকে ওদের বাড়িতে দুপুরে খাওয়ার নিমন্ত্রণ করছিল। আসলে আমি তোদের বিয়ের ব্যাপারে কথা বলতে যাব শুনে উচ্ছ্বাসিত হয়ে ভাস্কর হয়ে বলেছিল এই দিনটার জন্য নাকি উদগ্রীব হয়ে অপেক্ষা করছে। আমি কিছু বলছি না দেখে ওরা প্ল্যান করেছিল ওরা নিজে এসে তোদের বিয়ের ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। জয় বলল, বাবা তোমার কি মনে হয় স- সব ঠিক হয়ে যাবে?
ঠিক হতেই হবে মা। রাহুলের অন্য কারো সঙ্গে এনগেজমেন্ট শুনলে রানু নিশ্চয়ই জোর করে বিয়েটা করতে চাইবে না। সে জেদি হলো বোকা নয়। তুই নিশ্চিন্তে থাক। রাতে রানু বলল, "দি ভাই, তুই রাহুল দাদাকে বলেছিলি?" জয়া বোনের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, "বলেছিলাম রানু। কিন্তু রাহুল কি বলেছে জানিস?" "কি বলেছে দি ভাই?" জয়া বলল, "আগে বল, তুই এটা শুনে কোনো রিয়াক্ট করবি না?" "করবো না দিদি ভাই। আমার রাহুলের হাবভাবে মনে হলো সে অন্য কারো সঙ্গে এনগেজ। তাছাড়া আরও বলেছে তার এখন বিয়ে করার কোনো পরিকল্পনা নেই।" রানু বলল, "কার সঙ্গে এনগেজ? তুই তো রাহুলদার খুব ভালো বন্ধু। তোকে নিশ্চয়ই বলেছে?" "না রানু, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া এটা আমার অনুমান। সেটা সত্যি নাও হতে পারে। সে নিজের থেকে না বললে আমি কেন জানতে চাবো? তুই মন দিয়ে এখন এমএটা কমপ্লিট কর। এটা নিয়ে প্লিজ মন খারাপ করিস না।" রাহুল রানু বলল, "বুঝেছি। দিভাই, কি বুঝলি রানু?" "সবটা বুঝেছি দিদিভাই। ঠিক আছে, আমি এমএ পড়ব।" জয়া বলল, "এই তো আমার সোনা বোন।" জয়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে ভাবলো, তাহলে কি রাহুলই ঠিক? এটা কি রানুর অপরিণত মনের ছেলে মানুষই? নাহলে এত সহজে এমএ পড়তে রাজি হয়ে গেল? জয়া রাহুলকে সেদিনের পর থেকে এড়িয়ে চলার চেষ্টা করছে। 2 বছর সে রানুর গতিবিধির উপর নজর রাখবে। এই 2 বছর রানু যদি নতুন বন্ধু পেয়ে সব ছেলে মানুষ ভুলে যায়, তাহলে নিজের কথা ভাববে। সেদিন সন্ধ্যা থেকে টানা বৃষ্টি হচ্ছিল। রানু পিসিমণিকে বলল, "পিসিমণি, আজ খিচুড়ি, ডিমের অমলেট আর বেগুন ভাজা করো।" অনাদিবাবু বললেন, "সঙ্গে পাঁপড় ভাজা করিস বিন্দু।" রাতে খাওয়া দাওয়ার পর অনাদিবাবু জয়াকে বললেন, "তুই একবার আমার ঘরে আসিস মা।" রানু তখন বিছানায় শুয়ে মোবাইলে গেম খেলছিল। জয়া বলল, "রানু, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আমি একটু বাবার ঘর থেকে আসছি। আমি জানলাগুলো বন্ধ করে দিয়ে যাই। বাইরে প্রবল ঝড় শুরু হলো। তুই একটু একা থাকতে পারবি তো?" রানু তার দিকে স্ত্রীর দৃষ্টিতে চেয়ে হাসিমুখে বলল, "দি ভাই, তুই কি আমাকে এখনও সেই ছোট্ট রানু ভাবিস? আমি এখন অনেক বড় হয়ে গেছি। তুই নিশ্চিন্তে বাবার কাছে যা।" অনাদিবাবু জয়াকে বললেন, "হ্যাঁ রে রানু, সব বুঝেছে তো? ওকে তো আগের চেয়ে বেশ খুব খুব হাসি খুশি দেখলাম।" জয়া বলল, "হ্যাঁ বাবা, ও রেজাল্ট বেরোলে এমএ পড়তে রাজি হয়েছে। জানিস জয়া, রানু মা আমার শুধু বয়সেই বেড়েছে, মনে পরিণত হয়নি। এখনও ছেলে মানুষই রয়ে গেল। তুই ভাবিস না মা, এই ছেলে মানুষই ওর বেশি দিন থাকবে না। তোর ইন্টারভিউ কবে হবে? এখনও 3-4 মাস দেরি আছে। বাবা, এবার তুমি ঘুমো। চটচট করে মেঘ ভাসছে। রানুটা ভয় পাবে। আমি আসছি।" ঘরে এসে দেখলো রানু গুটিসুটি হয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। চাদর গায়ে দিতে দিতে হাতে দেখলো একটা কাগজ। পাশেই বাবার স্লিপিং ট্যাবলেট, পুরো পাতা খালি। চিঠিতে এক নজর বুলিয়ে জয়া চিৎকার করে উঠল, "বাবা, শিগগিরই এসো।" রানু স্লিপিং পিল খেয়েছে। অনাদিবাবু আর পিসিমণি হন্তদন্ত হেসে বলল, "কি হয়েছে জয়া?" জয়া চিঠিটা বাবার হাতে দিয়ে বলল, "বাবা, আমাদের সর্বনাশ হয়ে গেল। এই ঝড় বৃষ্টির রাতে আমি কি করব বাবা?" পিসিমণি ডুকরে কেঁদে উঠল। ওর মুখ দেখে কিছু বুঝতে পারলাম না। অনাদিবাবু বললেন, "জয়া, বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। বিন্দু, কান্নাকাটি বন্ধ কর। রানুকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। তুই একবার অ্যাম্বুলেন্সে ফোন কর।" জয়া বলল, "না বাবা, বড্ড দেরি হয়ে গেছে। আমি রাহুলকে ওর গাড়িতে নিয়ে আসতে বলছি।" জয়া ভর্তি হবার প্রায় ঘন্টা দুয়েক পর ডাক্তারবাবু বললেন, "দেখুন, আমি পেশেন্টকে স্টোমাক ওয়াশ করে দিয়েছি। ট্যাবলেটগুলো ঘন্টাখানেক আগে খেয়েছিল বলে বিপদের আশঙ্কা অনেকটা কম। কিন্তু অনেক সময় পেশেন্টের জ্ঞান ফিরলেও হঠাৎ উত্তেজনা হার্ট ফেল করে। তাই ওকে আমরা 24 ঘন্টা অবজার্ভ রাখবো। তবে আপাতত পেশেন্ট বিপদমুক্ত। আগামীকাল পেশেন্ট ঠিক থাকলে ওকে ছুটি দিব। আজ ওর সঙ্গে দেখা করা যাবে।" জয়া বলল, "বাবা, তুমি রাহুলকে সঙ্গে বাড়িতে যাও। আমি কাল একেবারে রানুকে নিয়ে যাব।" অনাদিবাবু বললেন, "জয়া, রানু বাঁচবে তো?" ডাক্তারবাবু তো বললেন, "বাবা, রানু এখন বিপদমুক্ত। তুই গোটা রাত জাগবি। তুমি ভেবো না বাবা, রাত জাগার অভ্যাস আমার আছে।" 8 ঘন্টা পর রাহুল অনাদিবাবুকে বাড়ি পৌঁছে দিয়ে এসে জয়ার পাশে বসলো। জয়া বলল, "তুই আবার ফিরে এলি কেন? তোর তো কাল কলেজ আছে।" রাহুল বলল, "জয়া, এত বড় বিপদের দিনে আমি তোর পাশে থাকবো না, এটা অমানবিক। আমাকে ভাবলি কী করে? আচ্ছা, রানু হঠাৎ অ্যাটেম্প করলো কেন? তুই কি সবটা বলে দিয়েছিলি?" "সবটা আর নিষ্ঠুরের মতো বলতে আর পারলাম কোথায়? ঠিক যতটুকু বললে ওর ক্ষতে প্রলেপ লাগানো যায় ততটুকুই বলেছিলাম। আমি ভেবেছিলাম ও সেটা বুঝেছে, কিন্তু আমি ভুল ছিলাম। ওর হাসি খুশি থাকাটা যে বিধ্বংসী ঝড়ের পূর্বাভাস, সেটা বুঝতে পারিনি।" রাহুল বলল, "তুই অনেক আগেই কিছু লুকোছাপা না করে যদি সবটা বলতি, তাহলে এসব দুর্ঘটনা ঘটতো না।" জয়া বলল, "বললেই কি দুর্ঘটনা এড়ানো যেত? এই চিঠিটা পড়লে সব বুঝতে পারবি।" চিঠিতে লেখা, "দিদিভাই, তুই এখনও আমাকে বাচ্চা মেয়ে ভাবিস না।" জেনে অবাক হলাম। "কেন, তোরা সবাই আমাকে এতটা আন্ডার এস্টিমেট করিস বলতে পারিস? আমি সেদিন তোর বোঝানো শুনে বুঝেছিলাম রাহুল তো আমাকে প্রত্যাখ্যান করেছে। ও কারো সঙ্গে এনগেজ নয়। আমি বেঁচে থাকতে এটা কিছুতেই সহ্য করতে পারবো না। তাই চলে যাচ্ছি। এই শোকের হয়তো তোদের কিছুটা সময় লাগবে, কিন্তু সময়ের সাথে সাথে তোরা ভুলে যাবি।"
রাহুল চিঠিটা পড়ে বলল, রানুর কিছু হয়ে গেলে তোরা নিশ্চয় সারা জীবন আমাকেই দায়ী করতিস তো? তোকে কেন দায়ী করব? কিন্তু এটা তো ভাবতাম তুই রানুকে ইচ্ছে করলে বাঁচাতে পারতি। তুই একবারের জন্য কি নিজের কথা ভেবেছিস জয়া? জয়া বলল, এই পরিস্থিতিতে ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আমার কি করার আছে? ঠিক আছে, তোকে ভালোবেসে গুণগান দেওয়ার জন্য আমি না হয় বলির পাঠা হব। তাহলে তুই খুশি হবি তো? মেনে নিব, এটাই আমার ডেস্টিনি। জয়া বলল, তুই এভাবে বলছিস কেন? প্রেমে কি ব্রেকআপ হয় না? রানু সুন্দরী, শিক্ষিতা, মেধাবী, স্মার্ট মেয়ে। ও কোনো অংশে তোর অযোগ্য? রাহুল বলল, আমি তো অযোগ্য একবারও বলিনি। তুই কি সারা জীবন মোহন সাজার বিয়ে করবি না বলছিস? তা কেন? বিয়ে তো অবশ্যই করব, তবে তার এখনো ঢের দেরি। রানুর জ্ঞান ফিরলে তোকেই কিন্তু ওর ভুল ভাঙাতে হবে। কি ভুল ভাঙাতে হবে? বলবি তুই ওকে ভালোবাসিস। ভালো না বাসলে বলবো ভালোবাসি। দেখ রাহুল, অনেক তো সম্বন্ধ করে বিয়ে হয়, বিয়ের পর তারা আস্তে আস্তে পরস্পরকে ভালোবাসে। তারপরেও বলছি, তোর একান্ত অনিচ্ছা থাকলেও বিয়ে করিস না। আমি চাকরি পেলে অনেক দূরে পোস্টিং নিব, রানুকে আমার কাছে নিয়ে যাব। রাহুল বলল, ঠিক আছে, আমি বিয়ে করব, আর রানুকে সুখী রাখতে আপ্রাণ চেষ্টা করব। পরদিন বেলা 11টায় ভিজিটিং আওয়ারে জয় আসলো। রাহুল, আগে তুই রানুর কাছে যা। রাহুল বলল, আমি আগে যাব? তোর মানে? তোর কথা মতো রানুকে মিথ্যে বলেও আমাকে বোঝাতে হবে? জয়া বলল, আমি আবারও বলছি, তোর ইচ্ছে না করলে তোর যাওয়ার দরকার নেই। তুই বিয়েটা করতে রাজি আছিস তো সেটা পরিষ্কার করে বল। বললাম তো, শুধু তোকে ভালোবেসে এই ত্যাগটা করতেই আমি রাজি। তাহলে প্লিজ তোর মতো করে তুই ওকে না বোঝালে ও বিশ্বাস করবে না। রাহুল রানুর বেডে গিয়ে দেখলো রানু খুব ক্লান্ত বিষণ্ণ চেহারায় বসে আছে। রাহুল মনে মনে বলল, ইস, মাত্র একটা রাতে মেয়েটার উপর দিয়ে যেন কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এই মেয়েটা তো সে কম স্নেহ করতো না। হাত খরচের পয়সা থেকে শুরু করে চকলেট, রং, পেন্সিল, ড্রয়িং খাতা কিনে দিত। তার এই স্নেহ ভালোবাসায় মেয়েটা অন্য মানে করে বসলো। সে জয়ের প্রস্তাবে রাজি না হয়ে রানু হতো আবারও রাস্তা বেছে নিবে। রাহুল পরম মমতায় রানুর পাশে বসে তার মাথায় হাত রেখে বলল, রানু, আমি তোকে খুব বুদ্ধিমতী মেয়ে বলে জানতাম, কিন্তু তুই কি করে বোকার মতো এমন কাণ্ড ঘটালি বলতো? তোর দিদিভাই তো সব বলেছিল আমাকে। আমি তোকে প্রত্যাখ্যান করিনি, তোকে এমএ পরীক্ষা দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। এটুকু অপেক্ষা তুই করতে পারবি না? ও কি রে, কাঁদছিস কেন? ঠিক আছে, তুই বিয়ের পর না হয় এমনিতে ভর্তি হবে, এবার খুশি তো? রানু বলল, তুই সত্যি বলছিস রাহুল দা? হ্যাঁ রে পাগলি, সত্যি বলছি। তবে আমাকে কখনো তুই করে আর ডাকবি না। ঠিক 15 দিনের মাথায় রানুর সঙ্গে রাহুলের বিয়ে হয়ে গেল। চলে যাওয়ার আগে রানু জয়াকে জড়িয়ে ধরে বলল, সরি দিদিভাই, তোর বিয়ের আগে বিয়েটা আমি করলাম। রাহুল দা আমাকে প্রত্যাখ্যান করেনি, আর সে কারোর সঙ্গে এনগেজ নয়। জয়া বলল, আর কখনো এরকম পাগলামি করবি না। আর মনে রেখে রেজাল্ট বেরোলে এমএতে ভর্তি হতে হবে তোকে। রানী বলল, দিদিভাই, তুই এবার বিয়ে কর, তোর পছন্দের বা ভালোবাসার কেউ তো নিশ্চয় আছে। জয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ছিল তো, কিন্তু তার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে রে। আমার জন্য ভাবিস না, ব্রেকআপ হলে আমি তোর মতো ভেঙে পড়ে করবো না। সত্যি তোকে আমি এতদিন আন্ডার এস্টিমেট করতাম। 3 মাসের মাথায় জয়ার কাছে একদিন রাহুল একা এলো। এর আগে ওরা কয়েকবার দুজনে একসঙ্গে এসেছে। রানুকে বেশ হাসি খুশি দেখাচ্ছিল। জয়ার বাবার মুখে হাসি ও নিশ্চয়তার ছায়া দেখেছিল। বাবা মুখে জয়ের জন্য যতই আফসোস থাকুক, রানু অ্যাটেম্প করাতে বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিল। বাবা বোধহয় মনে মনে বোধহয় এরকমই বিকল্প ব্যবস্থা কিছু চেয়েছিল। বাবার দিশেহারা মুখের দিকে তাকিয়ে জয়া নিজের ভালোবাসা বিসর্জন দিতে বাধ্য হয়েছিল। শুধু পিসিমণি বলছিল, তুমি এটা ঠিক করলে না দাদা। সেদিন খানিকটা উদ্ভ্রান্ত চেহারা নিয়ে রাহুল একা জয়ার কাছে এসে বলল, তোর সঙ্গে আমার কিছু কথা আছে জয়া, তুই তোর ঘরে চল। জয়া বলে, কী হয়েছে রাহুল? তুই কার সঙ্গে আমার বিয়ে দিলি জয়া? আমি রানুর কথা মতো তার পছন্দের জায়গায় আন্দামানে হানিমুন করলাম। প্রতি শনি রোববার ওকে সঙ্গে নিয়ে বেড়াতে যাওয়ার ইচ্ছে মতো শপিং করা থেকে শুরু করে সব কিছু করেছি। এমনকি বন্ধুদের সঙ্গে আড্ডা গল্প বন্ধ করে ওকে সময় দিই। কিন্তু মাত্র 3 মাসে ও সন্দেহবাতিকে আমি পাগল পর্যায়ে চলে যাচ্ছি। আমার ফোন লিস্ট চেক করছে, কোনো মহিলা কলিগ ফোন করলে অশান্তি করছে। একদিন শার্টের পকেটে জায়গায় অসাবধানতায় লাল কালির দাগ লেগে গেছিল। সেই দেখে লিপস্টিকের দাগ ভেঙে জিনিসপত্র ভাঙচুর করেছে। আমার সঙ্গে সঙ্গে আমার বাবা মাকে অশান্তিতে ভুগতেছে। এখন মনে হচ্ছে বিয়েটা করে আমি ভুল করেছি। আমি মনে হয় তোর কাছে একটা দৃষ্টান্ত হতে চেয়েছিলাম। আমার বাবা মা শুধুমাত্র কাকুর অনুরোধ এড়াতে না পারে বিয়েতে মত দিয়েছিল। তোর বোনকে তুই খুব ভালো করে চিনতি। এই বিয়ে ও ভালোবাসা থেকে করেনি, ছোটোবেলাতে মতো
জেদ থেকে জোর করে কিছু পাওয়ার নেশাই করেছে। আমার বিশ্বাস সেটা একদিন ঠিক বুঝতে পারবে। আমি শুধু এই দিনটার অপেক্ষায় থাকবো। ভাবিস না, ওর দায়িত্ব যখন নিজের ইচ্ছায় বিরুদ্ধে নিয়েছি, তখন রানুর শত অত্যাচার আমি সহ্য করে বিয়েটা টিকিয়ে রাখার চেষ্টা করব। জয়া বলল, ও তোকে ভীষণ ভালোবাসে বলেই এমনটা করছে। আসলে তোর সঙ্গে কোনো মেয়ের যোগাযোগ থাকলে ও ইনসিকিউর ফিল করে। আমি আমার কথা রেখেছি বলে আমি আজীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবো রাহুল। এই তো আর কদিন পর ওর রেজাল্ট বের হবে। এমএ ভর্তি হলে লেখাপড়ার চাপ, নতুন বন্ধুদের সহচর্যে, এসব দিক থেকে মন দেবার সময় পাবে না। প্লিজ রাহুল, ওকে মানিয়ে নে। আমি বলছি সব ঠিক হয়ে যাবে। রাহুল বলল, তাহলে তুই এগুলো সাপোর্ট করছিস? আমি প্রথম থেকে জানতাম রানু ছোটবেলা থেকে ডিস্টার্ব চাইল, ও মানসিকভাবে অসুস্থ। তুই রাজি থাকলে ওকে আমি কোনো মনোরোগ বিশেষজ্ঞ থেকে দেখাতে পারি। জয়া বলে, এসব কী বলছিস? এরকম হলে আমি জানতাম না কাউকে ভালোবাসা কি মানসিক অসুস্থতার লক্ষণ। ও হয়তো একটু বেশি জেদি, ওর মধ্যে এখনও সেরকম ম্যাচুরিটি আসে না। তুই বিশ্বাস কর, রানু তোর আমার সম্পর্কের কথা জানতো না। রাহুল বলল, আমি বিশ্বাস করি না জয়া। তর্কের খাতিরে না হয় তোর কথা মানলাম, কিন্তু আসলে কি ও সরে আসতে বলেছিস? তুই ওকে যতটা ছোট মানুষ ভাবিস, আসলে ও নয়। ও ছোট থেকে ছিনিয়ে নেওয়ার প্রবণতা। আমার বিশ্বাস রানু তোর অতিরিক্ত ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়েছে। আর তোর কাছে এই ব্যাপারে আমি কোনো কৃতজ্ঞতা চাই না। আবেগের বশে আমি যে ভুল করেছি, আজীবন আমাকে তার মাসুল গুনতে হবে। তুই তো এটাই চেয়েছিলি। জয়া বলল, রাহুল আমি তোকে অনুরোধ করেছিলাম, জোর করিনি। রাহুল বলল, তুই তো ভালোভাবেই জানতি তোকে আমি আখণ্ড ভালোবাসতাম। তোর পায়ের নখ থেকে চুল পর্যন্ত আমি চিনি। এই ভালোবাসা তো 2-4 বছরের নয়, এটা তো গড়ে উঠছিল তিলে তিল করে। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, তুই কি আমাকে কখনো ভুলতে পারবি? আমার প্রসঙ্গ থাক রাহুল, ধরে নে আমার কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। আমার মৃত্যু কি তুই বাকি জীবন সন্ন্যাস হয়ে থাকতি? আমিও বলেছি, আর কয়েকটা মাস পর তুই রানুর ভালোবাসাও উপলব্ধি করবি। জেনে রাখ, আমি মহান সাজার জন্য কোনো ত্যাগ করিনি। তোকে গ্রহণ করলে আমাকে রানুকে হারাতে হতো। বাবার মুখে কিছু না বললেও রানুর মৃত্যুর জন্য মনে মনে আমাকেই দায়ী করতো। আর আমি কি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম? তুই জানিস না রাহুল, মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু ত্যাগ করতে হয়। বলতে পারিস ত্যাগ করতে বাধ্য হয়। রাহুল বলল, ঠিক আছে, আমি যা জানানোর জানালাম। আমি আপ্রাণ চেষ্টা করবো রানুকে ভালো রাখার। আমার বন্ধুত্ব ও শুভেচ্ছা সবসময় তোকে ঘিরে থাকবে। দিন 15 পর জয়া ইন্টারভিউ ডেট পেল, আর একই দিন রানুর রেজাল্ট বের হলো। রানু কলেজের মধ্যে প্রথম স্থানাধিকার অধিকার করে সসম্মানে উত্তীর্ণ হলো। জয়া ভেবেছিল এবারও ও চান্স পাবে না, কিন্তু কয়েকদিন পর মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ কলেজে তার চাকরি হলো। অন্য সময় হলে সে সেটা নিত না, কিন্তু চাকরি তার কাছে ভগবানের আশীর্বাদ মনে হলো। রানুর থেকে দূরে চলে গেলে মেয়েটা মানসিক শান্তি পাবে, আর রাহুলও তাকে ভুলে যাবে। সে রাহুলকে ভুলতে পারবে কিনা সেটা সে সে বলবে। বিকেলে বেলায় জয়া রানুর প্রিয় খাবার পিসিমণির করা গোকুল পিঠে আর রানুর পছন্দের মিষ্টি নিয়ে রানুর কাছে গেল। রানু খুব খুশি হলো দিদিভাইয়ের চাকরি পাওয়ার খবর শুনে, কিন্তু অদূরে তার প্রিয় দিদিভাই চলে যাচ্ছে শুনে একটু মন খারাপ করলো। জয়া খুব অবাক হলো, তবে কি রানু রাহুলের সঙ্গে তার বন্ধুত্বটুকু সহ্য করতে পারছে না? পরের সপ্তাহে জয়া রঘুনাথগঞ্জে চলে গেল। যাওয়ার আগে বাবাকে বলল, বাবা মন খারাপ করো না, আমি নিজেকে সামলিয়ে নিয়েছি। 3 মাস পর পুজো, আমি একেবারে পুজোর ছুটিতে আসবো। আমি রানুকে বুঝিয়ে এসেছি। জয়া ওখানে পৌঁছে বাবা, পিসিমণি আর রানুকে নিয়মিত ফোন করতো। রানু দিদিভাই ইউনিভার্সিটি ভর্তি হওয়ার সময় খবর জানালো। জয়া ভাবলো এবার নিশ্চয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু বিধাতা বোধহয় অলক্ষ্যে বসে হেসেছিল। 3টে মাস দেখতে দেখতে কেটে গেল। জয়া পুজোর ছুটিতে বাড়িতে আসবে বলে তৈরি হয়ে ট্রেনে চেপেছে। ট্রেনে বসার ঘন্টা 3 পর পিসিমণি ফোন এলো। হ্যালো জয়া, তুই কত দূরে আছিস? জয়া বলে, কেন পিসিমণি? এই তো বেরোনোর আগে বাবাকে ফোন করলাম, আমার বাড়ি পৌঁছাতে আরও 2 ঘন্টা লাগবে। ঠিক আছে, সাবধানে আসিস মা। বাড়িতে ঢুকে পিসিমণি হাউমাউ করে কেঁদে উঠল। জয়া, আমাদের সর্বনাশ হয়ে গেছে রে মা। অনাদিবাবু বললেন, আহ বিন্দু চুপ করতো, মেয়েটাকে আগে ঢুকতে দে। জয়া ব্যাকুল হয়ে বলল, কি হয়েছে বাবা? রানু ভালো আছে তো? পিসিমণি বলল, আজ ভোর রাতে রানু 8তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। বাবা বলল, ও একটা সুইসাইড নোট লিখে রাখছিল, আমি ওই থ্যাতলানো মৃতদেহ দেখিনি। আমি জানি না রাহুল, ভাস্কর, তন্দ্রা এর জন্য কোনোভাবে দায়ী নয়, তাই থানা পুলিশ কিছুই হয়নি। সবই আমার ভাগ্য। জয়া হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বাবা কাকু কাকিমা দায়ী না হলেও রাহুল অবশ্যই দায়ী। আমি এক্ষুনি ওর বাড়ি যাব। শোনো, এত তাড়াহুড়ো করিস না, ওরা সবাই সন্ধ্যাবেলা এখানে আসবে। তোর আসার খবরটা আমি আগেই দিয়েছি। বিকেলে এসে রাহুল বলল, সরি জয়া, রানুকে আমি ধরে রাখতে পারলাম না। রাতে শোয়ার সময় ওর মধ্যে কোনো অস্বাভাবিকতা আমি দেখিনি, বরং অন্য দিনের তুলনায় বেশ হাসি খুশি দেখছিল। জয়া বলল, তুই ওকে দিনের পর দিন মেন্টালি টর্চার করেছিস, রানুর মৃত্যুর জন্য তুই দায়ী। রাহুল বলল, মেন্টালি টর্চার করেছি? তুই আমাকে অদ্যপান্ত জেনেও এটা বলতে পারলি? তুই আমার বাবা মাকে একবার জিজ্ঞাসা কর। জয়া ব্যঙ্গের হাসি এসে বলল, স্বামী স্ত্রীর ঘরের মধ্যে কী হচ্ছে সেটা বাবা মা জানার কথা নয়।
আমার উপর প্রতিশোধ নিতে তুই ওকে মৃত্যুর দিকে ঠেলে দিলি। রানু আমার থেকে 4 বছর ছোট হলেও ওকে আমি মায়ের মতো তিল তিল করে বড় করেছি। ওর ভালো থাকার জন্য আমার সুখ বিসর্জন দিতে একটু দ্বিধা করিনি। তুই নিজে আমাকে বলেছিলি রানুর অত্যাচার তো সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। সেটা তার মিথ্যে ছিল না? সঙ্গে এটাও বলেছিস রানুর দায়িত্ব যখন নিয়েছিস তখন ওকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করব। রাহুল, তোকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। বাবার মুখের দিকে আমি চাইতে পারছি না। আজ থেকে তোর সঙ্গে আমার বন্ধুত্ব ও সম্পর্ক শেষ। আর কখনো তুই আমার সঙ্গে দেখা করা তো দূরের কথা, ফোনেও যোগাযোগ রাখবি না। রাহুল বলল, আমি আগেও বলেছি, এখনও বলেছি, রানু নিজের মানসিকভাবে অসুস্থ। তোর কথা না শুনে আমি একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করে ওকে নিয়ে যেতে চেয়েছিলাম। কথাটা অন্যভাবে রানুর কাছে বলতে সে রণমূর্তি ধারণ করেছিল। বুঝিয়ে সুঝিয়ে তাকে কাকুর কাছে, এমনকি তোর কাছেও কিছুদিন থাকতে বলেছিলাম। সে তো রাজি হয়নি, উপরন্তু বাড়াবাড়ি রকমের অশান্তি করছে। তুই বৃথায় আমাকে দোষারোপ করছিস। তার আত্মহত্যা করার প্রবণতা প্রথম থেকে ছিল। তবে মাসখানেকের মধ্যে ধরে তার চরিত্রে আমূল পরিবর্তন ঘটছে। সেই সময় সে একদম অশান্তি ঝগড়াঝাটি করতো না। মাকে এটা ওটা খাওয়ার বায়না করতো না। আমার কাছে বসে ঠিক বিয়ের আগের মতো নতুন পোশাক কিনে দেওয়া, তার শখের এটা ওটা জিনিস কিনে দেওয়া, সিনেমা দেখার আবদার করতো। সেই একটা মাস আমার পরিবারে শান্তি নেমেছিল। আরও কিছুদিন দেখে ভেবেছিলাম এটা সুখবর তোকে আমি জানাবো। কিন্তু তার আগে এই দুর্ঘটনা ঘটে গেল। জয়া, তুই আমার সঙ্গে যোগাযোগ না রাখতে চাইলেও রাখবি না। রানুর মৃত্যুটা আমি মেনে নিতে পারছি না। আমারও কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। রানুর মৃত্যুর জন্য আমাকে দায়ী করে তুই নিজেকে সান্ত্বনা দিতেই পারিস। কিন্তু আমি নিজেই জানি রানুর মৃত্যুর জন্য আমি কোনোভাবেই দায়ী নই। দেখতে দেখতে জয়ার ছুটি ফুরিয়ে গেল। জয়া বলল, বাবা চাকরিটা আমি ছেড়ে দেই। তোমাকে এই অবস্থায় রেখে আমি যাব না। অনাদিবাবু বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কাছে তোর পিসি আছে। তুই বরং আরেকটা ভালোভাবে ইন্টারভিউ দিয়ে কলকাতায় আসার চেষ্টা কর। প্রায় 6 মাস পর একদিন রাহুলের মা জয়াকে ফোন করলো। জয়া বলল, কাকিমা, আমি তো আগেই বলেছি আমি তোমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাই না। রাহুলের মা বলল, জয়া, তুই একবার আমাদের কাছে আয়। সেদিনে আমাদের সবার সামনে তুই রানুর মৃত্যুর জন্য রাহুলকে দায়ী করলি। তুই একবারও ভেবে দেখেছিস রাহুল শুধু তোর ভালোবাসার সম্মান রাখার জন্য বিয়েটা করেছিল? আরও শোন, রানু মরে গিয়েও আমার ছেলেটাকে মুক্তি দেয়নি। সে প্রতি রাতে রাহুলের কাচের জানলার বাইরে ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে ভয় দেখায়। তাকে 2 হাত দিয়ে হাতছানি দিয়ে ডাকে। ছেলেটা দিন দিন কঙ্কালের চেহারা হয়ে যাচ্ছে। আমরা ওকে বারবার নিষেধ করেও ওর ঘর থেকে রাতে অন্য ঘরে আনতে পারিনি। কি এক আমোঘ আকর্ষণ! ছেলে ভয় পেলেও নিজের ঘরে থাকে। কেন তুই জেনে শুনে রাহুলের এত বড় ক্ষতিটা করলি? আমরা 3 জনে এখন মরে বেঁচে আছি। রাহুল এই অবস্থায় চাকরিটা আর কতদিন রাখতে পারবে জানি না। জয়ালবাবু, কাকিমা, আমি কোনোদিন তোমাদের ওখানে যাব না। আর একটা কথা, ভূত বা অশরীর বলে কিছু হয় না। আসলে রাহুল অবচেতন মনের পাপবোধ থেকে আমার বোনের ভয়ঙ্কর রূপ দেখে। নাহলে আমি কেন দেখতে পাই না? আইন রাহুলকে প্রমাণের অভাবে শাস্তি না দিলে ঈশ্বর আর বিবেককে তিল তিল করে শাস্তি দিয়েছিল। নিজের ছেলে বলে তোমরা হয়তো কষ্ট পাচ্ছ, কিন্তু এই শাস্তিটা ওর প্রাপ্য। রাহুলের মা বলতাম, তুই যে এতটা নিষ্ঠুর আমি জানতাম না। সে রানুকে মাথায় করে রেখেছিল। অনেক সময় রাহুলকে সে আছড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিলে মুখ বুজে সবটা সহ্য করতো। আর আইনের কথা বলছিস? রানু মৃত্যুর আগে যে সুইসাইড নোট লিখে রেখে গেছিল তাতে স্পষ্ট লিখেছে তার স্বেচ্ছায় মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাছাড়া গত 1 মাস রানুর চরিত্রে আমূল পরিবর্তন এসেছে। আমরা তো একরকম নিশ্চিন্তে ছিলাম এটা কোনো বড় ঝড়ের পূর্বাভাস। সত্যি আমরা জানতাম না। তুই ঠিকই বলেছিস, ঈশ্বর বলে কেউ আছেন। না হলে গতকাল রানু বই গোছাতে গিয়ে তোর নাম লেখা একটা মুখ আটা খাম পাবো কেন? কিছু মনে করিস না জয়া। ওই খামের চিঠিটা আমরা পড়েছি। আর সবটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। সেই চিঠি পড়ে আমাদের মনে হয়েছে তার এই অকাল মৃত্যুর জন্য আমরা কেউ দায়ী নই, তুই দায়ী। জয়া বলল, আমি দায়ী? হতেই পারি না। চিঠিতে কি এ কথা লিখেছে রানু? সেটা আমি বলবো না। তুই নিজে এসে পড়লেই বুঝতে পারবি। তুই প্রত্যক্ষভাবে দায়ী না হলেও পরোক্ষভাবে দায়ী তো অবশ্যই। জয়া বলল, কাকিমা, রানু নতুন কথা কী আর লিখবে? ও হয়তো তার কষ্টের কথা আমাকে লিখেছে। ওটা পড়ে নতুন করে আমি কেন কষ্ট পাবো? রাহুলের মা বলল, জয়া, রানু তো আমাদের কাছে কষ্টের ছিল না। ও এরকম স্বীকারোক্তির কথা লিখে গেছে। এটা তোর পড়া খুব দরকার। তুই একসময় আমার ছেলেটাকে পাগলের মতো ভালোবাসতি। তার এখন কি পরিণতি হয়েছে সেটা অন্তত নিজের চোখে দেখে যা। তুই তোর বোনের মৃত্যুর জন্য আমার ছেলেকে দায়ী করছিস। এবার আমি বলছি, আমার ছেলের কিছু হয়ে গেলে তুই দায়ী থাকবি। বাকি জীবন শুধু অনুশোচনায় দগ্ধ হয়ে মরবি। জয়া বলল, আমি দায়ী? তুই দায়ী নোস। তুই মহান শাস্তে গিয়ে 3টে জীবনকে অসুখী করলি।
তুই যদি ভেবে থাকিস সব ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে বিয়ে করে সুখে সংসার করবে, সেটা আমি হতে দিব না। বিছানায় শুয়ে জগায় আকাশ পাতাল ভাবতে লাগলো, চিঠিতে কী লেখা আছে? কাকিমা যা যা বললো সেটা কি সত্যি? সে তো রানুকে বাঁচাতে যা কিছু করেছে, এতটা করেও সে রানুকে বাঁচিয়ে রাখতে পারলো? কাকিমা কি ভাবছে? সেও এত কিছু ঘটে যাওয়ার পর সে কি কখনো বিয়ে করতে পারবে? সে কি একেবারে যাবে? ভাবতে ভাবতে কখন যেন চোখ এঁটে এসেছিল। ঘরে একটা খুটখাট শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘরের লাইটের ল্যাম্পপোস্টে মৃদু আলোয় দেখলো সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। জয় চমকে উঠে বলল, কে কে? মূর্তিটা ফিসফিস করে খুব স্পষ্ট গলায় বলল, দি ভাই, আমি রানু। জয় বলল, রানু তুই? তুই কি বেঁচে আছিস? মৃতদেহটা শুনেছিলাম থেতলে গেছে, তাহলে সেটা কি অন্য কেউ ছিল? রানু বলল, দি ভাই, ওটা আমারই মৃতদেহ ছিল। তুই কালই রাহুলদের ফ্ল্যাটে একবার যা, রাহুল নির্দোষ। আমি অনেকবার এটা বলতে ওকে চেষ্টা করেছি, কিন্তু ও আমার ছায়ামূর্তি দেখে খুব ভয় পায়। আমি চললাম দীপ ভাই। পরের দিন বাড়ি পৌঁছে জয়া রাহুলদের বাড়ি গেল। রাহুল কঙ্কালসার চেহারা বিছানার সঙ্গে মিশে যাওয়া দেখে চমকে উঠল। এতটা শরীর খারাপ হয়ে গেছে, রাস্তাঘাটে দেখলেও তো চেনা যেত না। ইস, ওকে কি ডাক্তার দেখানো হয়নি? জয়া রাহুলের মাকে বলল, রাহুলকে কোনো ডাক্তার দেখেছো কাকিমা? রাহুলের মা নিঃশব্দে চিঠিটা জয়ের হাতে দিয়ে, চিঠিতে লেখা, দি ভাই, এই চিঠি আমি আত্মহত্যা মনস্থির করার 7 দিন আগে লিখেছি। প্রথমেই বলি, রাহুলের মতো স্বামী অনেক ভাগ্য করলে পাওয়া যায়। সে আমাকে আদরে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল। তবু আমি অহরহ সন্দেহ করে নিজেকে ক্ষতবিক্ষত হয়েছি। ওকে মানসিক ও শারীরিকভাবে ক্ষতবিক্ষত করেছি। আমি ওর জীবনে কোনো মেয়ের ছায়া পর্যন্ত দেখতে চাইতাম না। তোর সঙ্গে রাহুলের বন্ধুত্ব সম্পর্ক ছিল বলে জানতাম। তোকে জড়িয়ে আমি সন্দেহ না করলেও তোর সঙ্গে গল্প করাটা আমি পছন্দ করতাম না। ভাবতাম ও শুধু আমার সঙ্গে গল্প করবে, ভালোবাসবে, সব সময়টুকু আমাকে দেবে। অনেক পরে অবশ্য তোর আর রাহুলের সম্পর্কটা আমি জেনেছিলাম। দি ভাই, আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার মনে আমূল পরিবর্তন এলো। আমি সৌরভ বলে এক ফাইনাল ইয়ারের ছেলের সঙ্গে ভালোবাসায় জড়ালাম। বলতে পারিস আমি তখন ভালোবাসার আসল মানেটা উপলব্ধি করলাম। সৌরভ খুব দর্শন মার্জিত স্বভাবের ছেলে। সে দু একবার আমাকে জড়িয়ে ধরা বা হাতে হাত রেখে ঘন্টার পর ঘন্টা গল্প করা ছাড়া কখনো সৌজন্য সীমা অতিক্রম করেনি। কিন্তু ওর জড়িয়ে ধরে আদরটা আমি ভীষণভাবে উপভোগ করতাম, যেটা আমার রাহুলের সঙ্গে কখনো হয়নি। আমার শরীরে একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি অনুভব করতাম। ওকে একদিন না দেখলে আমি ছটপট করতাম। মাত্র একদিন নিভৃতে আমার ঠোঁটে ঠোঁট রেখেছিল, সেই ছোঁয়াতে আমার গোটা শরীর ইলেকট্রিক শর্ট লাখার মতো ভালোবাসায় ঝনঝন করে উঠেছিল। আমি তখনই বুঝেছিলাম আমি আসলে রাহুলকে ভালোবাসিনি। রাহুলের সঙ্গে দৈহিক মিলনটা আমার যন্ত্রের মতো মনে হতো। অল্প বয়সে রাহুল আমাকে দুবার রিজেক্ট করাতে আমার জেদ বেড়ে গেছিল। মনে হয়েছিল এনিহাও ওকে পেতেই হবে। জানিস দি ভাই, সৌরভের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক জড়ায় পর রাহুলের মতো ভালো একটা ছেলের সঙ্গে দ্বিচারিতা করতে কিছুতেই আমার মন সায় দিচ্ছিল না। আমি ভেবেছিলাম তোকে সবটা বলে আমি রাহুলকে ডিভোর্স দেবো। যদিও সৌরভ প্রতিষ্ঠিত হতে অনেক দেরি ছিল, তবুও মন ঠিক করেছিলাম। দি ভাই, তোদের দুজনের সম্পর্কের কথা কেন আমাকে আগে জানালি না? বিশ্বাস কর, আমি তোকে বড্ড ভালোবাসি। তুই বললে আমি ঠিক বুঝতাম। আসলে আমাদের বাড়িতে মাঝে মাঝে তোর সহপাঠীরা আসতো। ওদের মধ্যে একজন তোর দিকে আমি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে দেখতাম, ভাবতাম তুইও এটা উপভোগ করিস। হয়তো প্রতিষ্ঠিত হলে তোরা বিয়েটা করবি। আসলে আমি তখনও জানতাম না তুই আর রাহুল দা দীর্ঘদিন ধরে পরস্পরকে ভালোবাসিস। রাহুল ঘুমের ঘরে দুদিন তোর নাম বলেছিল। এই জয়, চল না, নন্দনে একটা ভালো নাটক চলছে, দেখে আসি। আর একদিন বলছিল, এই জয়া, একটু সরে শো। পরদিন আমি রাহুলকে বলছিলাম, আচ্ছা রাহুল, একটা সত্যি কথা বলবে, আমাদের বিয়েটা কে ঠিক করছিল? রাহুল স্মরণমূলে বলল, এই কথা আমাদের বিয়ের ঘটকালি করেছিল তোমার দিদিভাই। কিন্তু হঠাৎ এই কথা বলছো কেন? দিদিভাই বিয়ে করলে তুমি সুখী হতে? রাহুল বলল, আমি তো অসুখী নই। শুধু তুমি আমাকে কখনো ভুল বোঝো না। অতীতকে কখনো টেনে আনতে নেই। আমি তোমাকে সুখী করব, এটা তোমার দিদিভাইয়ের কাছে আমার চ্যালেঞ্জ। দিদিভাই, আমি যেদিন বুঝলাম তুই শুধু আমার জীবনের সংশয়ের কথা ভেবে তোর ভালোবাসাকে আমার হাতে তুলে দিয়েছিস, আমি জানতাম তুই এই ডিভোর্সটা কক্ষনোই হতে দিবি না। সৌরভের প্রতি ভালোবাসাটা তুই আমার বরাবরের মতো একটা ছেলে মানুষই ভাববি। আমার গায়ে মাথায় হাত বুলিয়ে তুই আবার ঠিক আগের মতো আমাকে বোঝাবি। তুই যদি ছোটবেলা থেকে আমার সঙ্গে আমাকে শাসন করতিস, তাহলে হয়তো আমার আজ এই পরিণতি হতো না। আমার আজ এই সত্যিকারের ভালোবাসার মর্যাদা দিতিস। আসলে ঠিক তোর ও দোষ নেই। মায়ের মৃত্যুর পর তুই আমাকে মায়ের অভাব বুঝতে না দিয়ে তুলোয় মুড়ে রেখেছিলি। তাই আমি ঠিক করলাম আমি আত্মহত্যা করে তোদের ভালোবাসাকে ফিরিয়ে দিব। তুই আমাকে ক্ষমা করে দিস। আর একটা শেষ অনুরোধ তোকে করব, রাহুল দেখে তুই বাঁচা। তোরা বিয়ে করলে সুখী হলে আমার আত্মার তৃপ্তি হবে। ইতি রানু।
জয়া কাঁদতে কাঁদতে রাহুলের ঘরে ছুটে এলো। ঘুমন্ত রাহুলের পা দুটো জড়িয়ে ধরল। রাহুল, আমি তোকে কিছুতেই শেষ হতে যেতে দিব না। রাহুল ঘুম ভেঙে দেখতে চাইতে জয়াকে দেখে বলল, জয়া তুই? রাহুল, তুই আমাকে ক্ষমা করে দে। আমার ভুলের জন্য রানুকে অকালে চলে যেতে হলো, একটু ছিকছিরি। রাহুল বলল, জয়া, রানু তো ছোট্টবেলায় একতাল কাদা ছিল, কিছু মনে করিস না। তাকে তোরাই জেদি আর একগুঁয়ে তৈরি করেছিলি। আর একটা কথা জানিস, আত্মহত্যা এক ধরনের মানসিক রোগ। সে একবার আত্মহত্যা করে ফিরে আসে, সে বারবার আত্মহত্যা করার চেষ্টা করে। তুই কি জানিস, রানু আমার জানলায় প্রতি রাতে আসে। এখন মনে হচ্ছে ও আমাকে কিছু বলতে চায়। আমি ওকে দেখলে ভয়ে কাঠ হয়ে যেতাম। জয়া বলল, আমি আবারও বলছি, রানুর কোনো মানসিক রোগ ছিল না। সব দোষ আমার। আমার অজান্তে সব অন্যায় আবদারকে প্রশ্রয় দিয়ে ওকেই আমি জেদি করেছিলাম। আমি ওকে গতরাতে নিজে দেখেছি। আমাকে ওর লেখা চিঠিটা পড়তে চেয়েছিল। রাহুল, আমি ভুল বুঝে তোকে অপমান করেছি, অনেক বাজে কথা বলেছি, রানুর মৃত্যুর জন্য তোকে দায়ী করছি। আমি আর নিঃস্বার্থে তোর কাছে ক্ষমা চাইছি। রানুকে যদি প্রথম থেকে তোর আমার সম্পর্কের কথা জানাতাম। রাহুল বলল, এই চিঠিটা আগে আমার হাতে পড়লে রানুকে এভাবে চলে যেতে হতো না। আমি নিজের সব ভালোবাসাকে স্বীকৃতি দিতে সাহায্য করতাম। জয়া বলল, তোর আমার রানুকে দেখাটা আমাদের হ্যালুসিনেশন ছিল। আমরা নিজের ভুলটা, আমরা বিবেক রানুর মূর্তি ধরে এনে আমাকে বুঝিয়ে দিয়েছিল। আর তোর বারবার মনে হয়েছে রানু তোকে কিছু বলতে চাই, সেই জন্য তোর অবচেতন মন রানুর ছায়া মধ্যে দেখলো। রানুর শেষ অনুরোধটা আমাকে রাখতে দিবি? আমি কি আর বাঁচবো? আমার মনে হয় তোকে দেওয়ার মতো আমার কিছুই নেই। তোর কিচ্ছু হয়নি, আমি তোকে বাঁচাবো রাহুল। তুই এরপর আর কখনো রানুর ছায়া দেখবি না। মিথ্যে অপরাধবোধের বোঝা আর রানুর মৃত্যু তোর সঙ্গে একই দশা করছে। তোর সঙ্গে আমার বিয়েটা বিধাতা নির্ধারিত। রানু মরে গিয়েও আমাকে চরম শিক্ষা দিয়ে গেছে। হয়তো বাকি জীবনটা একটা অপরাধবোধ আমাকে কুরে কুরে খাবে। রাহুল বলল, তুই নিজেকে এভাবে দোষী করিস না জয়া। তোর মতো আত্মত্যাগ অনেক মেয়েই করতে পারে না। রানুকে ভালোবাসাটা তোর অপরাধ ছিল না। মা হারা বোনকে তুই প্রশ্রয় দিয়েছিলি। রানুর এই পরিণতির জন্য আমরা কেউ দায়ী নই। রাতে মোর সে যে রাতে মোর দুয়ারগুলি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।